সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? রাগ করো না সুন্দরী গো, রাগলে তোমায় লাগে আরো ভালো। সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? ও সুন্দরী। পঞ্চদিক পুরুষালী উঁচু কণ্ঠে থমকে দাঁড়ালো মেয়েটির বিবশ কদম। বুক কাঁপলো সবেগে। কম্পিত চোখে ঘাড় ফিরিয়ে চাইল। রাস্তার পাশ ঘেঁষে একটি কড়া লাল জিপ আর 8খানা বাইক দাঁড়ানো। প্রতিটি গাড়ির দখলদারিতে এক একজন তাগড়া সবল যুবক। প্রত্যেকের চকচকে জলজলে দৃষ্টি এদিকেই। মেয়েটির তত্র গুটিয়ে এলো। এতগুলো ছেলের এমন চাউনিতে অস্বস্তিতে গাঢ় হলো দেহ। হাত দিয়ে মুছে নিল ঘাম। ফের হাঁটা দিতেই সাফিন লাফ দিয়ে এসে সামনে দাঁড়ায় হঠাৎ। ছ্যাদ করে উঠল মেয়েটির শীর্ণ বুক। পিছিয়ে গেল এক পা। ভীতু চোখে চাইল কালো গাত্রের ছেলেটির দিকে। বেশ কদিন ধরে সাফিনের হয়রানির শিকার সে। সাফিন পাখির মতো দুদিকে দুহাত মেলে নিল। নীরবে প্রদান করলো বাধা। মস্তক ঝুঁকিয়ে শুধালো, কোথায় যাচ্ছ সুন্দরী এই অদমকে রেখে? মেয়েটির কম্পিত সুর। পথ ছাড়ুন প্লিজ। সে কি, এখনো ঠিকঠাক কিছু ধরলামই না আর ছাড়তে বলছো? পাশ থেকে হু হা করে হাসির রোল পড়ল অমনি। মজার কিছু শোনার আহ্লাদে লুটিয়ে পড়ল এক একজন। মেয়েটির মাথা নোয়ালো লজ্জায়। সাফিন হাসে। মেয়েকে বিনম্র কণ্ঠে বলল, ফোন নাম্বারটা দাও না বেবি, শুধু রাতে একা একা লাগলে কল করব, আর কিচ্ছু না। দলবল থেকে একজন চিল্লিয়ে বলে। সাথে বোন থাকলে তারটাও নেয়, আমাদের তো একটা অধিকার আছে তাই না? সশব্দে হাসলো সকলে। সমস্বরে জানালো। মেয়েটি কালো মুখ আর শঙ্কিত লোচনের চারপাশে চাইল। ছোট ছোট চায়ের দোকান, সবজির ভ্যান, কত লোকজন আশেপাশে। সবাই মিলে একবার প্রতিবাদ করতে পারে না? আর কতদিন চলবে এদের এই অসভ্যতামি? কিন্তু না, প্রত্যেকে ব্যস্ত যেন। এদিকে ওদিক ফিরে তাকার মতো কিছুই ঘটছে না। হতাশ মেয়েটির সুপ্ত হৃদয়ে দীর্ঘশ্বাস বইল। সাফিনের সাথে তর্কে না যাওয়ার বার্তা চলল স্নায়ুতে। চোখ নামিয়ে পাশ কাটাতে চাইল চুপচাপ। বিধিবাম বাদ শাকলো সাফিন। পদ আগলালো আবারও। ভ্রু গুটিয়ে বলল, এভাবে অবজ্ঞা করে যেও না সুন্দরী, দিল মে চোট লাগতা হে। মেয়েটি নিরুত্তর ভাবে এপাশ থেকে হেঁটে যেতে নেয়। সাফিন অমনি গলায় ঝোলানো ওড়নার এক মাথা টেনে ধরল। চমকে দাঁড়িয়ে গেল মেয়েটি। সাফিন বলল, এত ভাব দেখাচ্ছ কেন? ফোন নাম্বার না দিলে আজ তো যেতে দেব না। এতক্ষণে শান্তরূপী মেয়েটি ওড়নার হাত পড়ায় নিমিষে জ্বলে উঠল কেমন। ফিরে চেয়ে শক্ত গলায় বলল। ওড়না ছাড়ুন। সাফিন শুনল, তবে মানল না। উল্টে এক ঝটকায় সম্পূর্ণ ওড়নাখানা লুফে আনলো মুঠোয়। মেয়েটি ভরকে ওঠে, স্তব্ধ হয়। শূন্য বুকের দিকে চোখ বলিয়ে লজ্জায় মিশে যায় ভূপৃষ্ঠে। পরপর কোঠর ভর্তি অগ্নি নিয়ে বলে, অসভ্য ইতর জানোয়ার কোথাকারে। রাস্তাঘাটে মেয়েদের ওড়না ধরে টানতে লজ্জা করে না? এত ওড়না ধরার শখ যখন, বাড়ি গিয়ে নিজের বোনেরটা ধর। সাফিনের উজ্জ্বল মুখ বিবর নিভে গেল। মাঝ রাস্তায় অপমানে থমথমে হয়ে এলো চেহারা। চাইল নিজের দলবলের দিকে। হা করে তাকিয়ে আছে এক একটা। হাসি মুছেছে ওদের। তবদা খেয়েছে স্পষ্ট। সাফিন নাক ফুলিয়ে দাঁত খিচে শুধালো। কি বললে তুমি? মেয়েটি রুষ্ট কণ্ঠ। মেয়েটি যা বলেছি শুনেছিস না? ওড়না দে আমার। সাফিনের ভ্রুদয় কপালে উঠে। তাকে তুই তোকারি? ফের চাইলো বন্ধুদের দিকে। অভিযোগ করলো, দেখলি বিট্টু, তুই থাকতে তোর সামনে এই মেয়ে আমাকে কি সব আজেবাজে গালাগালি দিল, তুই টোকারি করলো, কিছু বলবি না? ওপাশ থেকে উত্তর এলো না। জিপের ফ্রন্ট কাছে শুয়ে থাকা ছেলেটা তখনও নির্বিকার। মাথার নিচে আড়াআড়ি হাত, ঠোঁটের ভাঁজে উষ্ণ সিগারেট। নাক মুখ দিয়ে ছুটছে বেসামাল ধোয়া। মিরাজ হাঁটু ধরে নাড়া দিল, ডাকলো। এই বিট্টু। আকাশ থেকে চোখ এনে চাইল তীব্র। ভ্রুর সন্ধিস্থলে ভাজল প্রগাঢ় ভাঁজ। কান থেকে হেডফোনের এক মাথা সরিয়ে মোটা গলায় শুধালো। কি? মিরাজ চোখ দিয়ে ইশারা করলো সামনে। ঘাড় ঈষৎ বেঁকে এলো তীব্রর। সংকীর্ণ আদলের একটি মেয়ে আর সাফিন।
মস্তিষ্ক দুজনকে দেখে বুঝে ফেলল যা বোঝার। শোয়া থেকে উঠে বসলো, ঘাড় বাঁকালো দুদিকে, মটমট করে শব্দ তুলল নাজুক হাড়। লাফ দিয়ে জিপের উপর থেকে নামলো তীব্র, মাথা ভর্তি বাদামি চুল কিঞ্চিত দোল খেলো হাওয়ায়। পোড়া ঠোঁট থেকে সিগারেট এনে জুতোয় পিষল তীব্র। সানগ্লাস খুলে পকেটে ভর্তি উন্মুখ হলো দুটি গভীর গোলাটে অক্ষি। রবির তীক্ষ্ণ রশ্মিতে জ্বলে উঠল তা, দেখালো ঠিক হীরক চূর্ণের পাথর সম। তীব্রকে উঠতে দেখে মেয়েটি ঘাবড়ে যায়, আশপাশ চায় একটু সহযোগিতার আশাতে। তীব্র এসে দাঁড়ালো, চোখে মুখে বিরক্তি, সিগারেটের কড়া গন্ধে শ্বাস আটকে গেল মেয়েটির। তীব্র শাফিনের দিকে চাইতে সে আপনা আপনি উদ্বেগ নিয়ে বলল, এই মেয়ে আমাকে জানোয়ার বলেছে, তুই বলে সম্বোধন করেছে, আর অনেক গালি দিছে দোস্ত, একটা ভিত কর। তীব্র সরু চোখ গিয়ে মেয়েটির উপর পড়তায়, চুইনগ্রাম চিবোতে চিবোতে এক ঝলক দেখে নেয় ওর আপাত মস্তক, স্থূল কণ্ঠে শুধায়, গালি দিয়েছিস? মেয়েটি ভ্যাবাচাকা খেলো। একটা ছেলে সরাসরি একটি মেয়েকে তুই বলায় তাজ্জব হলো, চটে আসে মেজাজ। তেতে নির্ভীক চিত্তে থেমে থেমে বলে, হ্যাঁ দিয়েছি। তীব্র ভ্রু উঁচু করলো। মেয়েটি সদ্যোগে বলল, উনি কেন আমার ওড়না ধরবেন? ওনার জন্য আমি শান্তিতে কলেজে যেতে পারি না। আচ্ছা, আপনাদের লজ্জা করে না এভাবে রাস্তায় বসে মেয়েদের বিরক্ত করেন? শিক্ষা পাননি পরিবার থেকে? মেয়েটির কথায় আক্রোশ অথচ স্বর নরম কাপা। তীব্র খোলা চোখ বুজে নিল, বক্ষ খবর ওঠানামা করলো অতুষ্ণ শ্বাসে। তার নিকট চিবুক দেখে ঢোক গেল মেয়েটি। বসে থাকা ও সাঙ্গ পাঙ্গরা তটস্থ হয়ে দাঁড়িয়ে একজন অন্যজনের কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করলো, খেয়েছে রে বিট্টুর সাথে বেয়াদবি, এই মেয়ের কি হবে? এতগুলো ছেলের মধ্যে নিজের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত মেয়েটি। এই গ্যাং এলাকার কুখ্যাত, কে না চেনে। তীব্রর চোখ তখনও বন্ধ, চুলে আঙুল চালাতে চালাতে ঝট করে চাইল। দৃষ্টিতে কি যেন মেশে, মেয়েটি ভীত হয় আশঙ্কায়। ভেতরকার প্রার্থনার মধ্যেই তীব্র বরফ কণ্ঠে শোনা গেল, বাড়ি যা। প্রত্যাশিত চোখ মুখ নিভে গেল শাফিনের। মেয়েটি বিস্ময়বহ, যেই কথা শোনালো তাদের তীব্রর এই উত্তর আশা করেনি। বিভ্রান্ত স্বরে শুধালো, জজি। তীব্র খ্যাক করে উঠল, কান খাটো, যেতে বলেছি। ধমকে কেঁপে ওঠে মেয়েটি, চোখ মুছে কোমল হাতে। শাফিনের হাতে তখনও উড়না ওর। মেয়েটি সেদিক থেকে একবার তীব্রর দিকে চাইল। তীব্র হুকুম ছুড়ল, ওড়না ছাড়। বিনা বাক্যে ছেড়ে দিল শাফিন। তীব্র ওড়না নিয়ে মেয়েটির মুঠোয় ধরিয়ে দেয়, চোখ দিয়ে বোঝায় যেতে। মেয়েটির চাউনিতে বিস্ময় তখনও, কথা না বাড়িয়ে নিশ্চুপ হেঁটে গেল। একবার পিছন ফিরে দেখল ধীরগদেহী বকাটে নামক প্রহেলিকা রূপী তীব্রকে। শাফিন এগিয়ে এলো কাছে, এক পলক বাকিদের দেখে অভিমানী গলায় বলল, ওই মেয়ে আমায় গালি দিল, আর তুই কিছু না বলে ছেড়ে দিলি? তীব্র চাউনি তাক হলো ওর চেহারায়, ঠান্ডা দুটো চোখ, কণ্ঠে শীতলতা। আগেও বলেছি মেলি ব্যাপারে আমাকে জড়াবি না। ডিস্টার্ব করছিলি ভালো কথা, ওড়না ধরলি কেন? শাফিন মুখ কালো করে বলল, উত্তেজিত হয়ে পড়েছিলাম। তীব্র আরেকটু ঘনিষ্ঠ হয় ওর, কাঁধে এক হাত রেখে চাপা অথচ কড়া কণ্ঠে বলে, রাস্তা না হলে থাপ্পড়ে তোর দাঁত ফেলে দিতাম। আমি কি কর? তীব্রর বাকিটুকু শোনার আগ্রহ হলো না। তার নিষ্পৃহতা দেখে শাফিন থেমে গেল মাঝপথে। ও এসে আবার ডিঙিয়ে উঠল জিপের উপর, আর ভাজে এক পায়ের উপর অন্য পা তুলল। অঞ্জলি পুঠে জ্বলে উঠল ম্যাচের কাছে, নিপুণ ভঙ্গিতে ধরালো সিগারেটের মাথা, নিজের মতো আওড়ালো, দুনিয়ার সব থেকে দুর্বল জিনিস হচ্ছে নারী। অল্পতে কাঁদবে, ভয় পাবে। এদের বিরক্ত করে ভয় দেখিয়ে মজা নেই। তীব্র রেজা তালুকদার হলো টর্নেডো। এই ঝড় সামলানো এদের সাধ্যের বাইরে। তাই তোদের যা ইচ্ছে কর, জাহান্নামে যা, মানা করেছি? কিন্তু এইসব লেইম বিষয় আমাকে টানলে খুব খারাপ হবে। শাফির মাথা চুলকাতে চুলকাতে শুকনো মুখে এসে আগের জায়গায় বসলো। তীব্রকে বিচারের আশায় ডেকে হতাশে, ব্যর্থ ব্যর্থ শ্বাস। রাস্তার ওপারে টং দোকান হতে দৃষ্টিগুলো ফেরত আসে। এতক্ষণে নাটকের প্রত্যক্ষ নীরব দর্শক ওনারা, সবাই নিশ্চুপ, নিরুৎসাহ। কথাবার্তা স্পষ্ট কানে না গেলেও দৃশ্য দেখেছেন পরিষ্কার। কিন্তু বেঞ্চে বসা খোরশেদুল হাওলাদার ফোঁস করে উঠলেন, উষ্ণ কণ্ঠে বললেন, কত বড় বেয়াদব! রাস্তার মধ্যে একটা মেয়েকে এইভাবে হেনস্থা করলো, কেউ কিছু বলল না। আমার তো ইচ্ছে করছে ঠাস করে গিয়ে একটা চড় বসিয়ে দিয়ে আসি। দোকানে বসা লোকজন ফিরে চাইল ওনার দিকে। দোকানি সবুজ কচি পানে জর্দা ঢালতে ঢালতে শুধালেন, এলাকায় নতুন? উনি বললেন,
জি 3 দিন হলো এলাম। মুখোমুখি লোকটা সবেগে বললেন, ওই জন্যই তো বলি, পুরনো হলে আর এসব বলতে না ভাই। ব্যাপার না, কটা দিন থাকুন এ পাড়ায়, সব বুঝে যাবেন। খোরশেদুলের গলায় কৌতূহল। কেন বলুন তো? দোকানি জবাব দিলেন, কেন আর কি, নিজেই বুঝবেন। ওই ছেলেগুলোকে কারো কিছু বলাতে দূর, চোখ তুলে দেখার সাহসও নেই। খোরশেদুল প্রকাণ্ড জিজ্ঞাসু চোখে মুখে চাইলেন। তিনি নিজেই বললেন, এই যে 7-8 জন দেখছেন, এরা হলো একটা গ্যাং, বিট্টু মাস্তানের গ্যাং। শুধু এরা নয়, আরও আছে দলে। দিনের বেশিরভাগ এই রাস্তায় এখানে বসে, মেয়েদের বিরক্ত করে। প্রতি মাসে এলাকার সব দোকান থেকে চাঁদা তোলে। দিলে ভালো, না দিলে আন্দাজ করুন কত দোকানপাট যে ভেঙেছে। কতজনকে দেখলাম হাসপাতালে যেতে। তবে আমাকে চাঁদা দিতে হয় না, ওরা আমার দোকানের নিয়মিত কাস্টমার। খোরশেদুল আওড়ালেন, বিট্টু মাস্তান? জি, জিপে বসা ছেলেটাই বিট্টু, পালের গোদা। এক ডাকে সবাই বিট্টু নামে চেনে। ওর ভয়ে এ এলাকা না, শুধু চারপাশের সব এলাকা কাঁপে। এসেছেন তো শখে, আস্তে ধীরে বুঝবেন। খোরশেদুল অবিশ্বাস্য কণ্ঠে বললেন, বিট্টু মাস্তান কি বলছেন আপনারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। বর্তমানেও এরকম হয়? একটা গ্যাং দিনের বেলায় এসব মারপিট করে, গুন্ডামি করে, আর কেউ কিছুই বলে না? অন্যজন জানালেন, কি বলবে ভাই, কার এত সাহস যে ধরুন আপনার মতো ওদেরকে ভালো করে না চিনে কিছু বলতেও যায়? চোখ মুখ ফাটিয়ে ঘরে ফেরে। প্রাণের মায়া তো সবাই আছে বলুন। তিনি হতবাক হয়ে বললেন, সাধারণ মানুষ কিছু বলে না বুঝলাম, কিন্তু দেশে কি আইন কানুন নেই? আপনারা পুলিশে কমপ্লেন দিচ্ছেন না কেন? উপস্থিত 4 জন হেসে উঠলেন। আশ্চর্য হলেন খোরশেদুল। এমন গুরুতর কথাটার হাসির কি হলো? দোকানি শুধালেন। আপনি জানেন বিট্টুকে? খোরশেদুলের চোখে মুখে আগ্রহ। উনি বললেন, ও হলো স্বরাষ্ট্রমন্ত্রী জামশেদ তালুকদারের ছেলে। ওর নামে পুলিশ কমপ্লেন দেবে কারো সাধ্য বলুন তো? আর দিলেও বিট্টু তো জেলে টিকবেই না, বরং যে ওকে জেলে ভরার সাহস করবে সে শেষ। বিহুবল চোখজোড়ো ঘুরে এলো উপরের ছেলে সভা হতে। নির্জীব দৃষ্টি পড়ে রইল ফর্সা স্বাস্থ্যবান অগোছালো শার্ট পড়ুয়া বিলাই চোখের তীব্র উপর। একজন শুধালেন, বাড়িতে মেয়ে আছে ভাই? বিলম্বে জবাব এলো, জি। সাবধানে থাকতে বলবেন, ওদের খপ্পরে পড়লে কি হয় এটা তো ডেমো দেখলেন। আমরা ভাই পুরাতন, এসব জানি। খোরশেদুল খেমে গেছেন। সুতির পাঞ্জাবি লেপটে গিয়েছে পিঠে। গতিতে দুশ্চিন্তায় হাবুডুবু খেলেন। ঘরে দুটো শিয়ানা মেয়ে, স্কুল কলেজে যাতায়াত অহর্নিশ। এরকম পরিস্থিতি হলে কিভাবে কি করবেন বুঝতে বাকি নেই। এই এলাকায় আসা জীবনের মস্ত বড় ভুল। দোকানি শুধালেন, চায়ে কয় চামচ চিনি দেবো ভাই? সম্বিত ফিরল ওনার। ফ্যাস ফেসে জবাব দিলেন, না খাবো না, আসি আজ। বাজারের ভারী ব্যাগটা হাতে তুলে টিনের ছাউনি থেকে বেরিয়ে এলেন খোরশেদুল। গন্তব্যে হাঁটা ধরলেন টালমাটাল কদমে। বাকিরা বলা বলি করলো, গল্প শুনে ঘাবড়ে গেছে, দেখলে না জানি কখনটা অজ্ঞান হয়ে থাকতো। কড়াইয়ে মুরগির মাংসের মধ্যে দুধ ঢাললেন সালমা বেগম। রোস্টের ঘ্রাণ তখন ছোটাছুটি করছে বাড়িময়। সেকেন্ড জনে মিশে দুধ ফুটতে শুরু করে দিয়েছে। তুলতুলে চিকেনগুলো ঠেকে যায় আড়ালে। সেই রান্নার দিকে সূক্ষ্মভাবে চেয়ে আছে একজোড়া সুশ্রী মনোযোগী চোখ। মস্তিষ্কের সবটুকু প্রণিধান খাটিয়ে দেখছে সে। সালমা বেগম ঢেকে দিলেন তরকারি। ফিরে চাইলেন এদিকে। ভ্রু গুটিয়ে শুধালেন, গরমের মধ্যে দাঁড়িয়ে আছিস কেন? ঘরে যা। ঋণছিনে কণ্ঠের নম্র আবদার এলো। বাকিটুকু আমি করব মনি। মৃদু হাসলেন সালমা। তুষ্টু চোখে দেখলেন সম্মুখের মেয়েটিকে। কাঁচা কম্পাস দিয়ে অঙ্কিত নিখুঁত গোলাকার মুখটা যখনই দেখেন ভেতরটা লুটিয়ে আসেন হিমে। পুষ্পিতা, নামের মতো স্নিগ্ধ উবহ, টুকটুকে সজীব, গোলাপের ন্যায় ললিত শুভ্র একখানা আদল। সকাল থেকে অনেক করেছিস, আর কিছু লাগবে না, একটু বিশ্রাম নে যা। বিশ্রাম লাগবে না আমার, আমি সালাদ কেটে দিই। সালমা হার মেনে বললেন, আচ্ছা দে। সেকেন্ডে বটি দিয়ে বসে গেল পুষ্পিতা। শসা, লেবু আর গাজর কাটা ব্যস্ত হয়ে পড়ল হস্তযুগল।
সালমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন পুষ্পিতার মনোনিবেশ তখনও বটির ধারে। নিপুণ হাতের কাজ খুঁত পাওয়া মুশকিল। ভদ্রমহিলার ঠোঁটে হাসি লেগে রয়। একটা সময় লম্বা ভারী নিঃশ্বাসে বক্ষপট ওঠানামা করে। পুষ্পিতার প্রতি অলিক মায়া ছড়িয়ে আছে কোঠরে। এত সুন্দরী গুণী মেয়ে, অথচ অনাথ, মা নেই, বাপ থেকেও নেই। তিনি যথেষ্ট চেষ্টা করেন ওকে আদর করার, আগলে রাখার, কিন্তু মা সমতুল্য হয় কি? তার চিন্তার মধ্যে কলিং বেল বাজল। সালমা হাঁক ছুড়লেন। মিথিলা, দরজাটা খুলে দে তো, তোর বাবা এলেন বোধহয়। অবিলম্বে জবাব এলো। পারবো না আমি। চোখ মুখ কুঁচকে ফেললেন সালমা, বিড়বিড় করলেন। বেয়াদব। পুষ্পিতা কাজ ফেলে উঠে দাঁড়ালো। আমি যাচ্ছি। সিটকিনি খুলতে খসিদুলের শুষ্ক মুখের দেখা মিলল। চেহারায় অন্ধকার। পুষ্পিতাকে দেখে প্রকট হলো তা। ভ্রুযুগলে ভাঁজ পড়ল অচিরেই। বাজারের ব্যাগ এগিয়ে দিলেন, থমথমে গলায় বললেন, মাছ আছে, নামিয়ে রাখ। পুষ্পিতা ঘাড় কাত করলো, নম্র গলায় শুধালো। পানি দেবো খালুজান? চেয়েছি তোর কাছে। কঠোর কণ্ঠে মাথা নামালো পুষ্পিতা, ব্যাগ হাতে চুপচাপ চলে গেল। খোরশেদুল তিক্ত চোখে মুখে এসে কাঠের সোফায় বসলেন। চিন্তিত ভঙ্গিতে মাথা এলিয়ে দিলেন পেছনে। পেশায় একজন সরকারি কর্মচারী তিনি, সদ্য ট্রান্সফার হয়েছেন। বসে উঠলেন এই বাড়িতে, এর মধ্যে আবার এলাকা ছাড়বেন কি করে? বাসায় বা এত রাতারাতি পাবেন কোথায়? পানি হাতে এলেন সালমা বেগম। স্বামীর ফ্যাকাশে মুখমণ্ডল দেখে ভাঁজ পড়ল কপালে। উদ্বিগ্ন কণ্ঠে শুধালেন, কি হয়েছে? খোরশেদুল চোখ মেললেন, সোজা হয়ে বসলেন, গ্লাস ফাঁকা করে বললেন, ছেলে মেয়ে কোথায়? ডাকো। এক ডাকে চপল পায়ে হাজির হলো রাহাত। ঝাঁকড়া চুল অবিন্যস্ত ভাবে হেলে দুলে উঠল। কিশোর রাহাত সপ্তম শ্রেণীতে পা রেখেছে কেবল। আত্মীয় স্বজনের কাছে গোল্টু নামে পরিচিত সে। একেবারে গাল টিপে চুমু খাওয়ার মতো কিউট। অথচ মিথিলার চেহারায় বিরক্তি। এই হুটহাট ডাকাডাকি তার চূড়ান্ত অপছন্দের। এসে দাঁড়াতে দুজনকে একবার একবার করে দেখলেন খোরশেদুল। বললেন, বসো। রাহাত মায়ের কোল ঘেঁষে বসলেও মিথিলা বসলো বাবার মুখোমুখি। একটু একটু অনুচিন্তন জেগে বসলো মাথায়। বাবা কি কিছু জেনে ফেললো? খোরশেদুল স্ত্রীর দিকে চেয়ে বললেন, পুষ্পিতাকে ডাকো। ডাক শুনে ঝড়ের বেগে উপস্থিত হলো সে। বাজার গোছানো ময়লা হাতটা অন্যায় মুছতে মুছতে বসার ঘরে এক কোণে দাঁড়ালো। সবার উৎসুক চাউনির মধ্যে সালমা প্রশ্ন ছুড়লেন। মিথিলার দিকে চেয়ে রইলেন। তুমি বলেছিলে এই এলাকাটা ভালো, মেন রোড, পাশে যাতায়াতে সুবিধা। আমি সব কিছু দেখে পছন্দ করেছিলাম, কিন্তু এলাকা উন্নত হলেও এখানকার মানুষগুলো একদমই ভালো নয়। ভালো মতো খোঁজ না নিয়ে ডিরেক্ট এখানে শিফট হওয়া চরম ভুল হয়ে গেছে। মিথিলা উসখুসে ভঙ্গিতে শুধালো। কেন বাবা? বাসাটা তো খুব সুন্দর। তিনি বললেন, বাসার কথা বলছি না, পাড়ার কথা বললাম। এই পাড়ায় কিছু অভদ্র ছেলেপেলের আনাগোনা আছে। বলা যায় একটা পাওয়ারফুল গ্যাং। মাস্তানি করে বেড়ায় সারাদিন। খোলামেলা গুন্ডামি চলে। পিট্টু মাস্তান নামে এক ছেলে ওই গুন্ডা দলের লিডার। মন্ত্রীর ছেলে বলে সবাই ভয় পায়। মারপিট, চাঁদাবাজি, আজ তো আমার সামনেই এক মেয়েকে। থামলেন তিনি, চেহারায় অস্বস্তির প্রবল ছাপ। ছোট ছোট ছেলে মেয়ের সামনে ওসব বলার রুচি হলো না। সালমা আতকে উঠলেন। কি সাংঘাতিক! এরকম হলে এই এলাকায় থাকবো কি করে? খোরশেদুল বললেন, তোমরা সাবধানে চলাফেরা করবে, নেকাব ছাড়া বাইরে কেউ যাবে না। মিথিলা, তোমাকে বলছি, আগে যেমন যখন তখন বেরিয়েছ তা তো একবারেই করবে না। ওদের হাত অনেক লম্বা, একবার চোখে পড়লে আমাদের মতো সাধারণ মানুষের করার কিছুই থাকবে না। বুঝতে পেরেছ? মিথিলা নিম্নাষ্ট চেপে চুপ করে রইল। এই গ্যাং সম্পর্কে ওর থেকে ভালো কি জানে? খোরশেদুল ঠান্ডা চোখে জড়সড় হয়ে দাঁড়ানো পুষ্পিতার দিকে চাইলেন। কথাটা তোকে বলেছি, খুব দরকার ছাড়া তুই বারান্দাও পা রাখবি না। পুষ্পিতা একটু নড়ে চড়ে ওঠে, অবিলম্বে বরাবরের ন্যায় ঘাড় কাত করে। মুহূর্তে মেজাজ বিগড়ালো মিথিলার। বাবার এমন হুঁশিয়ারি যথার্থ অর্থ সে জানে, বোঝে। পুষ্পিতা দেখতে সুন্দর কিনা উপর থেকে নিশ্চুপ রইলেও ভেতর ভেতর ফুঁসে উঠল সে সৌন্দর্যের প্রতি। সালমা বললেন, ও তো বেরই হয় না, আর এখন তো পরীক্ষাও শেষ। অনার্সে ভর্তির আগে ওর আর বাইরের কাজ নেই। শুধু বাইরেই নয়, রাস্তা দিয়ে পরিষ্কার সামনের বারান্দাটা দেখা যায়, তাই ওখানেও ওকে পাঠাবে না। মিথিলার বিরক্ত লাগছে সবকিছু। অধৈর্য কণ্ঠে বলল, এখন রুমে যাই আব্বু। যাও।
পুষ্পিতাকে একবার তপ্ত আখিতে দেখে রুমে ঢুকলো। এদিকে মেয়েটার মুখ আতঙ্কে ছোট হয়ে আছে, মাথায় ঘুরছে বিট্টু মাস্তার নাম। কাছাকাছি একটা শিশু পার্ক আছে শুনছিল। রাহাতকে নিয়ে ইচ্ছেও ছিল যাওয়ার, কিন্তু এরকম হলে ও তো বাইরে পাও রাখতে পারবে না। এমনিতে যা ভীতু সে। মিথিলা কক্ষে এসে কটমট করলো, ফোন তুললো হাতে, বাস্তবভাবে ডায়াল করলো নাহিদের লেখা নাম্বারে। ওপাশের ব্যক্তিটা ফোন হাতিয়ে রেখেছিল, সেকেন্ডে রিসিভ করলো কল। অনুযোগ জানালো, ফোন ধরছিলে না কেন? আর এখন সময় হলো তোমার ফোন ধরার? মিথিলা চাপা কণ্ঠে ধমক ছুড়ল, চুপ, ফোন যে করেছি এটাই বেশি। কে করেছো তুমি? নাহিদ বুঝতে না পেরে বলল, কি করলাম? এলাকায় এসেছি মাত্র 2টো দিন, এর মধ্যেই বাবার কানে তোমার বন্ধুর কথা চলে গিয়েছে। দলবল মিলে নাকি একটা মেয়ের সাথে কি করেছো? নাহিদ উদ্বেগ নিয়ে বলল, কখন? না না, আমি কিছু করিনি। আমি এলাম একটু আগে, যা করার ওরা করেছে। কিন্তু আঙ্কেল দেখলেন কখন? ওসব আমি জানি না। বাবা যদি জানতে পারে তুমি ওই গুন্ডা বিট্টুর বন্ধু, জীবনও তোমার সাথে আমাকে বিয়ে দেবে না। মানেটা কি? বন্ধুর সাথে বিয়ে কি সম্পর্ক? সম্পর্ক আছে, অবশ্যই আছে। যে ছেলে একটা গুন্ডার লেজ ধরে ঘোরে, আমিও বা তাকে বিয়ে করতে যাব কোন দুঃখে? নাহিদের স্বর পুরো হলো। কি বলতে চাও? মারিয়া কাটকাট গলায় জবাব দিল, বলতে চাই পরবর্তীতে ঝামেলা হওয়ার আগেই আমাদের একটা সিদ্ধান্তে আসা প্রয়োজন। সে একটু দম ফেলে ঠোঁট ভিজালো জিভে, বলল, দেখো, কথাটা তোমাকে বলা হয়নি, ভাবছিলাম বলবো। আজ সন্ধ্যায় পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। নাহিদ আর্তনাদ করে ওঠে, কি? আসতে এত অবাক হওয়ার কি আছে? মেয়ে বড় হলে এমন পাত্রপক্ষ অনেক আসে। ও, এই জন্য এই 2 দিন ধরে আমার ফোন ধরছিলে না ঠিক করে? ব্যস্ততার অজুহাত দিচ্ছিলে মিথিলা? তুমি যা ভাবো তাই। আমারও একটা লাইফ আছে, তুমি এখনো বেকার। তোমার সাথে আমার ভবিষ্যৎ কি? বেকার হলেও তোমার কোন ইচ্ছে আমি অপূর্ণ রেখেছি? যখন যেটা আবদার করেছো দেইনি, আর তুমি ভবিষ্যৎ নিয়ে ভাবছো কেন? আমার ভালোবাসার কিছুই নেই? ভালোবাসা দিয়ে কি পানি খাবো? বয়ফ্রেন্ড হিসেবে 2টো গিফট দিয়ে ছোট লোকের মতো আবার কথা শোনাচ্ছ? এত সব জানি না নাহিদ। ছেলে দেখতে আসবে, পছন্দ হলে আমি রাজি হয়ে যাব। তুমি ভাই স্যাস্টার মতো আমার পেছনে পড়ে থেকো না। মিথি, বলতে না দিয়ে খট করে লাইন কাটলো মিথিলা। ঠোঁট ফুলিয়ে ফোঁস করে শ্বাস ছাড়লো, মাঝে ঘাট থেকে ঝেড়ে ফেললো নাহিদ নামের উটকো এক আপদ। রৌদ্রোজ্জ্বল দিন গড়িয়েছে সন্ধ্যায়, শহর জুড়ে আজানের মধুর সুর। অন্ধকার আস্তে ধীরে হাত পা মেলছে। তিমিরে ঘেরা প্রকৃতির মধ্যেই মাথা তুলে দাঁড়িয়ে আছে বিশাল একটি ভবন। প্রদীপ্ত কান্তিমান সোনালী দেওয়ালের কারুকাজ চোখ ধাঁধানোর। শাসা বেগে পরপর 3টি গাড়ি এসে ভিড়ল সেথায়। দাঁড়িয়ে থাকা 2জন রক্ষী শশব্যস্তভাবে দুদিকে টেনে খুললেন বিশাল দানবীয় গেটখানা। প্রথমে পুলিশ ভ্যান, পেছনে কালো গাড়ির মাঝে ধপধপে সাদা গাড়ি অন্দরে ঢুকলো। ভিতরে বসা জামশেদ তালুকদার তুলে রাখা কাজ গোলে একবার বাইরে তাকালেন। রোগা পাতলা 2জন লোককে দেখে ভ্রু গোছালেন। তাদের কাতর নজর এদিকে, কিন্তু বলতে চাওয়ার প্রবণতা চেহারায়। এগিয়ে আসতে চাইছেন, দারোয়ান সরিয়ে দিচ্ছেন বারবার। দেখতে দেখতে গাড়ি বাড়ির প্রাঙ্গণে থামলো। নামলেন জামশেদ, পরনে শুভ্র সাদা পাঞ্জাবি, দাড়ি ভর্তি গাল, চোখে চিকন চশমার ফ্রেম, আননে ছড়ানো অন্যরকম নূরের প্রভা। তার চোখ দুটো তখনও গেটের ওপারে। সহকারী আবুল হাসান পাশে এসে দাঁড়ালেন, তর্জন দিলেন, ওসমানকে ডাকো। একটাকে ছুটে এলেন ওসমান, হাত উঁচিয়ে সালাম ঠুকলেন বিনয়ে। ওরা কারা, কি চায়? ভ্রু বাঁকালেন জামশেদ। কিসের? ওসমান মস্তক নিচু করে বললেন, ওদের মধ্যে একজনের দোকান ছোট স্যার ভেঙে দিয়েছি, আর অন্যজন ওনার জিপ রাখার জায়গায় আইসক্রিম ভ্যান রেখেছিলেন বলে সেটাতেও আগুন লাগিয়ে দিয়েছি। জামশেদের শৈলপ্রান্ত সবেগে মসৃণ হয়। ছেলের কাণ্ড মেজাজ চটে আছে। তার মতো দাপুটে মন্ত্রী ছেলের রাস্তায় গুন্ডামি করে বেড়ায়, আবার লোকজন বিচার আনে বাড়িতে। ছি! আবুল হাসান রেগে বললেন। তেলে যেতে নিলেই জামশেদ হাত উঁচু করলেন, রাগ ঢাক ভিতরে চেপে শান্ত গলায় বললেন, ওদের 2জনকে 10,000 করে টাকা দিয়ে দাও। ভ্রুযুগল তালুতে উঠল 2জনের। আবুল হাসান প্রসন্ন কণ্ঠে বললেন। জামশেদ তোষামতে তোয়াক্কা দেখালেন না, প্রতাপে কণ্ঠে
প্রতাপী কদমে ঢুকে গেলেন বাড়িতে। আবুল হাসানের বগলের কালো ব্যাগ আরেকটু এঁটে নিলেন, সাথে এগোলেন গেটের দিকে। ওনাকে দেখে লোক দুটো আরেকটু প্রত্যাশিত চোখে মুখে চাইল, কোনো একটা সাহায্য নিশ্চয়ই পাবেন সেই আশায়। অথচ আবুল হাসান এসেই ধমকে বললেন। তন্মধ্যে একজন উৎকণ্ঠিত হয়ে বললেন, না না স্যার, আমরা গরিব মানুষ, আমরা কেন নালিশ দেব? স্যার অনেক দয়ালু, তাই শুধু সাহায্য চাইতে এসেছিলেন। আবুল বিরক্ত গলায় বললেন। পকেট থেকে 1000 টাকার কড়কড়ে নোট এগিয়ে দিলেন তিনি। পিছনে দাঁড়ানো উসমান তাজ্জব হয়ে চাইলেন। তিনি স্পষ্টত শুনেছেন 10,000 করে দেওয়ার কথা, আর এই লোক কিনা 500 টাকা দিচ্ছে। বাকিটা নিজের পকেটে ভরবে নিশ্চয়। দাঁত খিচে মাথা নাড়লেন তিনি। দিন দুপুরে কি জোচ্চুরি! টাকার অঙ্ক দেখে লোক দুটোর জীর্ণ চেহারা শুষ্ক হলো আরো। বিরস চোখে একে অপরকে দেখলেন, নিরুপায় হয়ে টাকা নিলেন হাতে। আবুল হাসান কড়া গলায় বললেন। অসহায় লোক দুটো হুমকি শুনে আতঙ্কিত হলো, মাথা নাড়িয়ে প্রস্থান নিল বিশ্রান্ত কদমে। আবুল হাসান চশমা ঠেলে বিজয়ী হাসলেন। পিছন ফিরে চাইতে মুখোমুখি হলেন উসমানের উষ্ণ দৃষ্টির। তবে রাগ করার সাধ্য ওনার নেই। ক্রোধ মনে চেপে নজর ফিরালেন তিনি। আবুল হাসানের যাওয়ার দিকে চেয়ে বিড়বিড় করে বললেন, সালমা বেগমের পুরো দমে ব্যস্ত। অতিথিরা কাছাকাছি চলে এসেছেন। রাতে খাওয়া দাওয়ার আয়োজন হবে এখানে। ছেলে ইঞ্জিনিয়ার, মেয়ে পছন্দ হলে আজই কথা পাকাপোক্ত হবে। তিনি একবার চাইলেন টেবিলে ব্যস্ত পুষ্পিতার দিকে, ফল সাজাচ্ছেও। সালমা ডাকলেন, পুষ্পিতা এগিয়ে এলো। হ্যাঁ মনি, তোর কাজ শেষ? আর একটু বাকি। আচ্ছা, ওগুলো অমন থাকুক, তুই গিয়ে একটু মিথিলাকে তৈরি হতে সাহায্য কর। আর নিজেও একটা ভালো জামা পর, গিয়ে সুন্দর করে চুল বাঁধ, যা। আমি তো ঠিকই আছি। চোখ পাকালেন সালমা। যা বলেছি চুপচাপ কর। পুষ্পিতা আচ্ছা বলে ঘুরতি স্তম্ভের ন্যায় সম্মুখে পড়লেন খোরশিদুল। চোখ মুখ কুচকে খ্যাক করে বললেন, সঙ্গের মতো দাঁড়িয়ে আছিস কেন? সর। পুষ্পিতা ভয় পেল, চুপসে সরে গেল। খোরশিদুল রান্নাঘরে ঢুকলেন। সালমা শুধালেন, থমকালে কেন? কি করেছে ও? মন চেয়েছে। আচ্ছা, তোমার কি বুদ্ধি শক্তি হাঁটুতে নেমেছে? সালমা বুঝতে না পেরে বললেন, আমি আবার কি করলাম? কি করলে? পরপর দাঁত চেপে চাপা গলায় বললেন, তুমি পুষ্পিতাকে তৈরি হতে বললে কেন? ও কেউ কি পাত্রপক্ষের সামনে নিয়ে যাবে? হ্যাঁ, ও তো মিথিলার বউ। খোরশিদুল প্রতিমধ্যে চেতে বললেন, ও মিথিলার বোন নয়, খালাতো বোন। আর আপন বোন অনেক তফাৎ। তোমার বোনজি যখন পাত্রের সামনে যাবে, আমার মেয়েকে রেখে যদি ওকে পছন্দ করে ফেলে? সালমা হাঁ করে বললেন, এসব কি বলছো? ও তো এখনো ছোট। ছোট হলেও বিয়ের বয়স হয়নি। সালমা বেগম খেপে গেলেন। তেজি হাতে খুন্তি নাড়তে নাড়তে বললেন, পছন্দ করলে করবে, তুমি তো এমনিতেই ওকে পড়াতে চাও না। খাওয়ার খোটা দাও, এই সুযোগে বিয়ে দিয়ে বিদায় করব, সমস্যা কি? বেঁচে যাবে, বোঝা নামবে তোমার। খোরশিদুলের মোটা নাক ফেপে উঠল। খোটা দিলেও খাওয়াই তো। এতটা বছর ধরে অন্যের মেয়েকে পালিনি। এমন তো নয় যে ওর বাপ নেই। কোথায় সে? নিয়ে যাচ্ছে না কেন মেয়েকে? আর শোনো, এই সম্বন্ধ অনেক কাঠখড় পড়িয়ে আমি পেয়েছি। ওই মেয়ের জন্য যদি হাতছাড়া হয়, আর অত বড় ঘরে তোমার ওই এতিম অনাথ বোনের মেয়েকে কে নিবে? ওরা যখন ভুরি ভুরি দাবি নিয়ে বসবে, সেগুলো পূরণ করবে কে? তুমি? ওর রূপ আছে, চাঁদ ধরার যোগ্যতা নেই। সালমা বেগম অতিষ্ঠ গলায় বললেন, তাহলে তুমি চাওটা কি? কি চাই মানে? বোঝো না তুমি? পুষ্পিতা যেন পাত্রপক্ষের ছায়াও না মারায়। আমার মেয়ের এই সম্বন্ধ যদি ভাঙে, সালমা, তোমাদের দুজনেরই খবর আছে, মনে রেখো। হম্বিতম্বি করে খোরশিদুল রান্নাঘর ছাড়লেন। সালমা আহত চোখে চেয়ে রইলেন কিছুক্ষণ। কোটর ভরসা সাহসা মৃত বোনের শুষ্ক মুখটা ভেসে উঠল স্পটে। হঠাৎ কিছু একটা ভেবে দ্রুত পায়ে বেরিয়ে এলেন বাইরে। একবার উকি দিলেন মেয়ের ঘরে। পুষ্পিতাকে না দেখে শুধালেন, পুষ্পিতা কই? আয়নার সামনে দাঁড়ানো মিথিলা নিষ্প্রভ, কাঁধ উঁচু করে বলল, আমি কি জানি। রাহাত বলল। সালমা বেগম স্বস্তির শ্বাস ফেললেন। যাক, মেয়েটা কিছু শোনেনি তাহলে। এমনি তো ওইটুকু মেয়ের কপালে দুর্ভাগ্যের অন্ত নেই, এসব শুনলে কষ্ট পাবে আরো। তালুকদার ভবন, দোতলা ডুপ্লেক্সের বিশাল আলিশান বাড়ি। বাইরে থেকেও ভেতরটা অধিক বৃহত্তর আর চওড়া। চারপাশে সবকিছুতে ঝকঝকে আভিজাত্যের ছোঁয়া। হলদে কড়া আলোয় চতুর্মুখী দেওয়াল মহিমান্বিত।
ডিজাইনার আসবাবপত্র, গ্র্যান্ড প্রত্নবস্তু, প্রতিটি কোণ ঐশ্বর্যের নিপুণ দৃশ্যে বন্দী, ঠিক যেন বিলাসিতার অনন্য এক মূর্তি। জামশেদ তালুকদার সোফায় বসে, পরনে এখনো বাইরের কাপড়, সেন্টার টেবিলে ধোয়া ওঠা কফিটা নিরলস পড়ে আছে, উষ্ণতা কমে রূপ নিয়েছে শরবতে। হাতের আঙুলে ঘষতে ঘষতে দেওয়াল ঘড়ির দিকে চাইলেন তিনি, পরপর চোখ বোলালেন সদর দরজায়। তার থমথরা পাথরের মতো মুখটা নিয়ে ভয়ে সিটিয়ে আছে লুৎফা বেগম। স্বামীর ক্রোধান্বিত চোখ মুখ দেখে ক্রমশ বিভ্রান্ত হচ্ছেন। কিছু জিজ্ঞেস করার স্পর্ধা অবধি হচ্ছে না। নির্ঘাত ছেলেটা আবার কিছু করেছে। তার উতলা নয়ন এলোমেলো পায়চারি করছে, একবার স্বামীকে দেখছে, একবার দরজা। ঘড়িতে 12টা বাজার সংকেত ঠং ঠং করে উঠল। ক্ষণবাদী বাইরে থেকে ভেসে এলো জিপের শব্দ। জামশেদ নড়ে চড়ে উঠলেন। পূর্তের আগমনে বাচ্চায় মুহূর্তে ধীর হলো চিবুক। দোরগোড়ায় তীব্রর পদচারণ পরে, অস্বাভাবিক কদম ঝুলছে দুলছে। সাফিন পৌঁছে দিয়েছে বাড়ি অবধি, কিন্তু ভিতরে আসার সাহস কুলোয়নি। ওসমান সহ আরো একজন ধরে ধরে নিয়ে আসছে ওকে। মাতাল ছেলেকে দেখে লুৎফা মিউ এলেন। শঙ্কিত নয়ন ঘুরে এলো স্বামী হতে। উঠে দাঁড়ালেন জামশেদ। মটমটে চোয়াল ক্ষুদ্র লোচন সমেত গিয়ে দাঁড়ালেন তীব্রর মুখোমুখি। তুমি আজ আবার মদ খেয়েছো? তীব্র নিচু ঢুলো ঢুলো চক্ষুদয় তাক হলো বাবার ওপর। অক্ষি শ্বেত বর্ণ টকটকে লাল নেশায়। সদর্পে জানালো, রোজই তো খাই। জামশেদ ফুঁসে উঠলেন। তোমাকে আমি নিষেধ করেছিলাম তীব্র। মত্ততায় বুধ তীব্র হাসলো, তুচ্ছ কণ্ঠে আওড়ালো, তীব্র রেজা তালুকদার কারো নিষেধ মানে? এইটুকুই জামশেদ বুঝে ফেললেন ছেলের বাকি কথা। কর্মচারীদের সামনে সম্মানের আহুতি বাঁচাতে থামিয়ে দিলেন ওকে। বললেন, ওকে রেখে যাও। মাথা নাড়লেন ওনারা। সাবধানে ওকে সোফায় বসিয়ে প্রস্থান নিলেন। মদ্যপ তীব্র মাথাটা হেলে পড়ল একদিকে, চোখ বন্ধ রেখে বলল, এই, এটা হুইস্কি? জামশেদ রুষ্ট চোখে চাইলেন, কচমটি স্ত্রীকে দেখলেন পরপর। লুৎফা ছোট কণ্ঠে বললেন, আমি ওকে নিয়ে যাচ্ছি। কাজের মেয়েটিকে সাথে নিয়ে তীব্রকে উঠালেন লুৎফা। রওনা করলেন কামরায়। জামশেদ বিক্ষুব্ধ চোখে সবটা দেখলেন। রাগে গায়ে সমস্ত রক্ত ফুটছে তার। কফির কাপটা সামনে পেয়ে ওটাকে আছাড় মারলেন তুলে। নরম বিছানায় স্পর্শ পেতে উপর হয়ে শুয়ে পড়ল তীব্র। তন্দ্রাচ্ছন্ন ফর্সা মুখ বিপর বালিশে গুজল। কাজের মেয়েটি বেরিয়ে যায়। লুৎফা এগিয়ে এলেন। অসহায় চোখে চেয়ে রইলেন ওর মুখের দিকে। চোখের কোণে টলটলে অশ্রু এসে ভিড়েছে। গায়ে কাঁথা টেনে পাশে বসলেন। তীব্র সোনালি খাড়া চুলে বোলালেন কোমল হাত। ভিজা গলায় বললেন, কবে মানুষ হবি রে বাপ? কবে ভালো হবি? কবে একটু শান্তি দিবি আমায়? সুটকোট পড়ুয়া সুদর্শন পাত্রকে দেখে মাথা ঘুরে গেল মিথিলার। মুগ্ধতায় চক্ষু ললাট ছিল। এমন চমৎকার ছেলে তো ওর চাই। আবার বিয়ের পর কানাডায় শিফট হবে শুনেছে। একবার ওখানে যেতে পারলে সারা জীবনের মতো জীবন ঝলমলে। মিথিলা দোরগোড়াতে প্রার্থনা শুরু করলো, ওকে যেন পছন্দ হয়। বসার ঘরে উকি মেরে সে তৎপর রুমে ঢুকলো। আবার গালে ব্লাশন ছড়ালো, একটু লিপস্টিক গাঢ় করে দিল। খুঁটে খুঁটে দেখলো অবধূ কোণে ঢাকা নিজের জৌলস। না, সুন্দর লাগছে। মেকআপ নিয়ে নিজের সমস্ত প্রতিভা আজ চেহারায় ঢেলেছে ও। ছেলের মনে ধরতে বাধ্য। ও তো আর সাধারণ নয়। অসাধারণ বলেই তো নাহিদ পেছন ছাড়ে না। শত খ্যাঁচখ্যাচানি করেও কুকুরের মতো লেজ নাড়তে থাকে। মিথিলা দর্পণে চেয়ে আপ্লুত হাসলো, নিজের প্রতি মোহিতায়। সেই ক্ষণে পুষ্পিতা এসে বিনম্র গতিতে পাশে দাঁড়ালো। আয়নার ভিতর থেকে ওর ওপর চোখ পড়ল মিথিলার। হাসিটা কমে এলো অমনি। একবার নিজেকে দেখে তারপর ওকে দেখলো। গাঢ়র পোষাতুনি আর এত সাজসজ্জার ভিড়েও সেও মুখ বিবর খুব নগণ্য লাগলো মিথিলার। মনে হলো পুষ্পিতার ওই মিলন ক্রিম রখের মুখখানা অতি সুন্দর নির্মল। রাগ হলো ওর। দাউ দাউ করে হিংসের খড়কুটোতে বন্যি জ্বলল সবেগে। হিসাব মতো পুষ্পিতা ওদের আশ্রিতা, ওদের দয়ায় বেঁচে আছে। এত রূপ কেন থাকবে এই মেয়ের? মিথিলা খিটমিটে চোখে চাইল ওর দিকে, কণ্ঠে তেজ। কি চাই এখানে? মনি বলল তোমার কিছু লাগবে কিনা। মনি মাই ফুড। আমি ডেকেছি তোকে? ডেকেছি? পুষ্পিতা মাথা নোয়ায়, ডানে ভাবে নাড়ল। বোঝালো না। তাহলে বেহার মতো এলি কেন? সরে দাঁড় আমার কাছ থেকে। নিশ্চুপভাবে সরে গেল। রাহাত বিছানায় শুয়েছিল, গেমস খেলছিল ফোনে। বোনের ব্যবহারে বিরক্ত হয়ে বলল। মিথিলা চোখ গরম করে তাকায়, ধমক দেয়, তুই চুপ থাক। ভেঙচি কাটল রাহাত। মিথিলার এই খচ্চরে স্বভাবটা দুর্দান্ত অপছন্দ ওর, ঠিক যতটা পছন্দ পুষ্পিতাকে। মাঝে মধ্যে রাহাত ভেবে পায় না দুজনে এতটা অমিল কেন।
ওরা তো একই চালের ভাত খায়, একই রকম তরকারি খায়, এক ঘরে ঘুমোয়, তাহলে দুজন দু মেরুর কি করে? পুষ্পিতা কত শান্ত ভদ্র, কি সুন্দর করে কথা বলে ওর সাথে, কণ্ঠ শুনলেই বুক ঠান্ডা হয়ে যায়। আর মিথিলা ধমক ছাড়া কিচ্ছু জানে না, শুধু সাজে ঘুরে বেড়ায় ফোন টেপে, ওকে একটু আদরও করে না। রাহাত পুষ্পিতার শুষ্ক মুখের দিকে চাইল, কণ্ঠে অজস্র স্নেহ ঢেলে বলল, পুষ্পিতা ঠোঁটে হাসি টানলো, এগোলো ওর দিকে। বিছানায় বসতে যাবে মিথিলা হুঁশিয়ারি দিল, এই ওখানে বসবি না, নিচে বস। পুষ্পিতা থামে, মাথা হেলিয়ে মেঝেতে বসে। বিষয়টা ছোট্ট রাহাতের মাথা গরম হয়, অসন্তোষ নিয়ে চেয়ে রয় বোনের দিকে। ওদের এই নতুন ফ্ল্যাটের শোবার ঘর মাত্র দুটো, একটায় বাবা মা থাকেন, অন্যটায় ওরা তিনজন। খাটটা বেশ বড় সড়ো, তিনজন আরামসে ঘুমানোর জন্য যথেষ্ট, কিন্তু তাও এখানে পুষ্পিতার জায়গা হয় না, মিথিলা দেয় না। সালমা বেগমের শত চোটপাট অগ্রাহ্য করে ওকে নামিয়ে দেয় ফ্লোরে। আগের বাসাতেও তাই হয়েছে। শুতে না দিক, বসতে দিলে কি হয়? রাহাত মায়া মায়া আঁখিতে পুষ্পিতাকে দেখলো। ইস, ওর যদি ক্ষমতা থাকতো একটা বিরাট খাট বানিয়ে দিত, ঠিক রূপকথা রাজকন্যারা যেমন পালঙ্কে শোয় অমন। ওর ছোট আপু তো রাজকন্যার মতোই সুন্দর। সালমা বেগম ব্যস্ত পায়ে কক্ষে ঢুকলেন, তখন মেয়েকে শুধালেন। হলো তোর, চল এবার। মিথিলা ঘুরে চাইলো, শাড়ি ঠিকঠাক করে জানালো। নিজেকে আরেকবার দেখে নিল সে। সাজগোজের নিপুণ নিরীক্ষণ শেষে মায়ের সঙ্গে ঘর ছাড়লো। রাহাতের সূক্ষ্ম মনোযোগ স্ক্রিনে। যুদ্ধ চলছে অহর্নিশ, গোলাগুলির যান্ত্রিক শব্দে কামরা আলোড়িত। শত্রুপক্ষকে হারানোর অদম্য প্রয়াস তার, চোখে মুখে জিততে চাওয়ার ঝলক। পুষ্পিতা সেদিকে চেয়ে রইল কিছুক্ষণ। বাড়িতে ওর ভালো থাকার অন্যতম কারণ এই বাচ্চা ছেলেটা। বসার ঘর থেকে হৈ হৈ আওয়াজ আসছে, শোনা যাচ্ছে কতগুলো আমোদে কণ্ঠ। এই পক্ষ থেকে কে কে এসেছে পুষ্পিতা জানে না। কলিং বেল বাজতে ও চলে এসেছিল এখানে। আচ্ছা, আপুকে কি পছন্দ হলো ওনাদের? পুষ্পিতার জানতে ইচ্ছে হয় ওর। ইচ্ছে হয় একটুখানি দেখতে মিথিলার হবু বরকে, অথচ চুপ করে বসে রইল। যাওয়া বা দেখার ওই অধিকারটুকুও তার নেই। খুশিদুলের তখনকার বলার প্রতিটা কথা শুনছে পুষ্পিতা। তিক্ত বাক্যগুলো চাবুকের মতো বিঁধেছে গায়ে, এফোর ওফোর করেছে একটুখানি শরীর। পুষ্পিতা ঠোক গিলল, সাথে গিলে নিল কণ্ঠনালীতে এসে আটকে যাওয়া কান্নাদের। সে অনাথ, বাবা নেই, খোঁজ নেয় না, কোথায় আছে জানেও না। এটা কি ওর দোষ? শুনেছিল মা মারা যাওয়ার পর বাবা ওকে এতিমখানায় দিয়ে দেন। মনে খুঁজে খুঁজে সেখান থেকে দত্তক আনেন ওকে। মায়ের মতো সবটুকু আদর সে দিয়েছেন, এখনো দিচ্ছেন, কিন্তু খোরশেদুল কেন যেন ওকে সহ্যই করতে পারেন না। সে ছোট্ট থেকে লোকটার বিষ বাক্যের শিকার সে। প্রতিটা মুহূর্ত কাটে ওনার রুষ্টতার কবলে। পুষ্পিতা এসব চায় না, ইচ্ছে হয় একটু ভালো থাকতে। চায় না ওকে নিয়ে ছেলেবেলা হতে দেখা মনের সংসারে এসব অশান্তি। চলে যেতে চায় বহু দূরে, অনেক দূরে, কিন্তু কোথায় যাবে? যাওয়ার তো জায়গা নেই। এই ভূমণ্ডলের একটি পতিত বিন্দুর মতোই একা। ডানে বামে সামনে পিছনে যেদিকে তাকায় নিঃস্ব নিজেকে খুঁজে পায়। পুষ্পিতা নিরলস মস্তক পিছনের দেওয়ালে ঠেসে দেয়, চোখ বোঝে ক্লান্ত ভঙ্গিতে। কার্নিশ পেয়ে তরতর করে জল নামে দুফোঁটা। আচমকা একটি কোমল হাত গাল ছুঁয়ে দিল। তাকালো পুষ্পিতা। রাহাত জল মুছিয়ে বলল, আদরে হাতটা মুঠোয় নিয়ে মৃদু হাসলো পুষ্পিতা। রাহাতের মাংসল ডান গালে চুমু খেয়ে বলল, আর কাঁদবো না। রাহাত সানন্দে মাথা ঝাঁকালো, কোকড়া চুল নড়ে চড়ে উঠল সজোরে। পরপর বলল, খুশি? ফোন রেখে বিছানা ছাড়ল রাহাত। দুরন্ত পায়ে দৌড়ে গেল বসার ঘরে। পুষ্পিতা বসে রইল অমন। আস্তে ধীর হাঁটুতে থুতনি নেমে আসে। 18 বছরের জীবনের হিসেব নিকেশে মস্তিষ্ক ব্যস্ত হয়। মৃত মায়ের জন্য ভেতরটা হুহু করে কাঁদে। ক্ষোভ জন্মে নিষ্ঠুর সেই বাবার প্রতি। আচমকা পায়ের শব্দে মাথা তুলল পুষ্পিতা। মিথিলা ঢুকেছে, সঙ্গে তার হবু বর পলাশ। দুজনকে আলাদা কথা বলতে পাঠানো হয়েছে এ ঘরে। পুষ্পিতা এক পলক ওনাকে দেখেই তৎপর দৃষ্টি নামালো। মিথিলা কর্তৃর ন্যায় হুকুম ছুড়ল, যা এখান থেকে। বিলম্ব ব্যতীত উঠে দাঁড়ালো পুষ্পিতা। ভুল করেও তাকালো না উঁচুতে। গলদেশে চিবুকে রেখে বেরিয়ে গেল। পলাশ হা করে চেয়ে রইল সেদিকে। অক্ষিকটরে পড়তে পড়তে বিরূরতা বিড়বিড় করলো। ধ্যান বাংলো মিথিলার গদগদ কণ্ঠে, বসুন না, দাঁড়িয়ে কেন? গলা খাকারি দিল পলাশ। জিভে ঠোঁট ভিজিয়ে ফের পুষ্পিতার প্রস্থান পথে চাইল। তার মস্তিষ্ক দিশাহীন ঘুরে গেছে। এমন সদ্য ফোটা পুষ্প দেখে আষ্টে পৃষ্ঠে ধরেছে অন্যরকম চাওয়া। অমনি তাকিয়ে প্রশ্ন করলো, মেয়েটিকে?
পলাশের চোখ মুখ আর চাউনি দেখে সবটা পরিষ্কার বুঝে ফেলল মিথিলা। দাঁত কপাটি পিছল। পরপর শান্ত হয়ে ভাবলো মাথা গরম করলে চলবে না, বুদ্ধি খাটিয়ে জানালো, ও আমাদের মেড সার্ভেন্ট, এতিম তো, যাওয়ার জায়গা নেই, এখানেই থাকে, সব কাজ করে দেয়। পুষ্পিতার কলম স্থিত হলো অমনি। কথাগুলো শুনে থমকালো এক পলক। পরপর দীর্ঘ শ্বাস আর তমিশ্রার ঢাকনায় ঢেকে ফেললো সমস্ত অপমান। কাজের মেয়ে শুনেই পলাশের মুখটা ছোট হয়ে আসে। তার মতো হাইলি এডুকেটেড একজন ইঞ্জিনিয়ারের সাথে নিশ্চয়ই গৃহকর্মীকে মানাবে না। তা সে যত সুন্দরী হোক না কেন, স্ট্যাটাস বলেও তো একটা ব্যাপার আছে। পলাশ আহত হলো, চুপচাপ গিলে নিল ক্ষণিকের চাওয়া পাওয়া। বসলো বিছানায়। মিথিলার ঠোঁট চেপে বিজয়ে হাসে। পাশে বসলো, উদ্যোগে কথাবার্তা শুরু করলো। পলাশ হুহা করে উত্তর করলো শুধু। স্ফুট কণ্ঠে শীষের শব্দ শুনে প্লেট থেকে মুখ তুললেন জামশেদ। ফিরে চাইলেন সিঁড়ির দিকে। অধীর পায়ে নামছে তীব্র, চেহারা নিশ্চিন্তের প্রলেপ। পরনে ডোরাকাটা প্যান্ট, এলোমেলো শার্টের বোতাম খোলা, মাথার চুল অপরিপাটি। বাঁ হাতের কবজিতে রূপার চকচকে পুরো ব্রেসলেট ঝুলছে। সকাল সকাল ছেলের রূপ দেখে মেজাজ চটে গেল ওনার। গতকাল রাতে কাণ্ডের পর তীব্রর এমন নিরুদ্বিগ্নতা নতুন নয়, হয়ে আসছে। কিন্তু রাগ হলো ওর বাউন্ডেলে বেশভূষায়। সেখানে তিনি সবসময় নিজেকে গুছিয়ে রাখেন, সেখানে তার একমাত্র ছেলের কি ছিঁড়ি। তার শরীরে থাকে দামি আতরের ঘ্রাণ, সেখানে ও কাছে আসলে সিগারেটের গন্ধে শ্বাস নেওয়া দুর্লভ। তীব্র ফুরফুরে মেজাজে গুনগুন করতে করতে এসে চেয়ার টানলো। প্রমোদ গলায় আওড়ালো, গুড মর্নিং। লুৎফার মুখ এইটুকুন। উত্তরে খুব কষ্টে এক টুকরো হাসলেন। পরপর শঙ্কিত লোচনে দেখলেন স্বামীর শক্ত মুখ। ছেলের মাতলামি স্বয়ং ভুললেও উনি ভুলেননি জানেন। এ নিয়ে এখন আবার কি অশান্তি হবে কে জানে। ছেলেটা বড় হওয়ার পর একটু শান্তির মুখ দেখতে পেলেন না। তীব্র বসলো, নিজের মতো খাবার তুললো প্লেটে। টেবিলের উপর ফোন রেখে ভিডিও ছাড়লো। ভাবভঙ্গি এমন এখানে কেউ নেই। জামশেদের ক্রোধ প্রগাঢ় হয় এতে। কণ্ঠ ভারী করে বললেন, কাল রাতে তুমি আবার মদ খেয়ে এসেছিলে। তীব্র ফোনের দিকে চেয়েই বলল, হ্যাঁ, পার্টি ছিল। পার্টিতে মদ খেতে হবে এমন কোনো কথা নেই। তীব্র জবাবের বদলে এলো তার খাবার চিবানোর আওয়াজ। জামশেদ কাঙ্ক্ষিত ফলাফল পেলেন না। অসন্তোষ জানিয়ে বললেন, তোমার নামে কাল ফের অভিযোগ এসেছিল। খাওয়া থামলো তীব্রর। চাইলো বাবার দিকে। ঘোলা চোখ তপ্তরূপে শুধালো, কে দিয়েছে? কেন, শুনে কি করবে? মারবে ওদের? তীব্র একপাশে হাসে। তীব্র রেজা তালুকদারের নামে বিচার দেয়? এত বড় বুকের পাটা যার, তাকে দেখবো না? জামশেদ স্ফুলিঙ্গের ন্যায় জ্বলে উঠলেন। আপনার অনেক টাকা, কিন্তু সেসব উড়িয়ে আমি আনন্দ পাই না। আপনাদের চোখে যেটা মাস্তানি, আমার চোখে সেটা উল্লাস। মানুষ আমাকে ভয় পায়, দেখলে কাঁপে। আই এনজয় ইট, ড্যাড। আপনি মন্ত্রী বলে আপনাকে যে সম্মানটা দেয়, এর চাইতে অধিক সম্মান কিন্তু আমি পাই। বিষয়টা দারুণ না? জামশেদ আশ্চর্য বনে চেয়ে রইলেন। তীব্র চোখ মুখ দীপ্ত, উজ্জ্বল মুখ বিবর। চেহারা প্রকাশ পাচ্ছে তার কথার সত্যতা। তিনি অবাক হয়ে বললেন, তোমার মুখে বাঁধে না এসব বলতে? বিন্দুমাত্র লজ্জাও করে না? তীব্র উদ্বেগহীন, না। আর আপনার এই এক কথা এবার থামান, নতুন কিছু বলুন। আই এম ফেড আপ। জামশেদ ক্রুদ্ধ হয়ে খুশি বসালেন টেবিলে। নড়ে উঠল থালা বাসন। গ্লাসে ঢালা জল ছলকালো দুদিকে। বাড়াবাড়ির একটা সীমা আছে তীব্র, তুমি ভুলে যাচ্ছ আমি একজন স্বরাষ্ট্রমন্ত্রী। এই অবধি আসতে কত খেসারত দিয়েছি তুমি জানো? জানো না, জানলে এমন করতে না। গ্রাজুয়েশন শেষ করে বেকার ঘুরছো। ঘুরো, কিছু তো বলিনি, তাই বলে মাস্তানি করবে? এলাকার প্রত্যেকটা মানুষ অতিষ্ঠ তোমার যন্ত্রণায়। প্রতিদিন গেটে কেউ না কেউ আসে, আর কত। মান ইজ্জত অনেক শেষ করেছো, থামো এখন। ছেলে বলে কিছু বলছি না, মানে এই নয় যে বলবো না। সাপ সাপ শুনে রাখো, বারবার মানা করা সত্ত্বেও একই কাজ করলে আমি কিন্তু আর একদণ্ড সহ্য করব না। তীব্র কিছু যায় এলো না। এমন ভঙ্গিতে হাসলো যেন উড়িয়ে দিল বাবার তর্জন। বরফ গলায় বলল, একটু ভুল বললেন। আপনি আমাকে সহ্য করছেন আপনার ছেলে বলে নয়, কাজে লাগি তাই। জামশেদ হুঙ্কার দিলেন। তীব্র, ব্ল্যাকমেল করছো তুমি? তীব্র তাকালো, কণ্ঠে অপরিবর্তিত। না, বোঝাচ্ছি। আমি যেমন আপনার কাজে হস্তক্ষেপ করি না, কোথায় কি করছেন দেখতে যাই না, আপনারও তেমন আমার কাজ নিয়ে মাথা ঘামানো উচিত নয়। এভরিওয়ান শুড হ্যাভ দেয়ার প্রাইভেসি, ড্যাড।
লুৎফা দিশেহারা ভঙ্গিতে দাঁড়িয়ে স্বামী সন্তানের দ্বন্দ্বে হাঁসফাঁস করছে নীরবে। কাকে থামাবেন, কি বলবেন জানেন না। দুজনের কেউই যে কথার মান রাখেনি কোনোদিন। তীব্রর কাটা কাটা জবাবে জামশেদ বাক্যহীন, উত্তর খুঁজে পেলেন না। শুধু পৌরগতর ক্রোধে থরথর করতে দেখা গেল। ছেলেকে জুৎসই জবাব দিতে না পারায় ব্যর্থতার রূঢ়তা ছুটল রন্ধ্রে। আক্রোশে খাবার শুদ্ধ থালাটা ছুঁড়ে ফেললেন মেঝেতে। চমকে আঁততে চাইলেন লুৎফা। তীব্র একবার সেদিক দেখে ফের ফোনে মনোযোগ দেয়। জামশেদ কিরমির করলেন, উঠে হনহন পায়ে হাঁটা ধরলেন সদর গেটের দিকে। পেছনে লুৎফা ছুটতে ছুটতে অনুনয় করলেন, শোনো, খাবার ফেলে যেতে নেই। টেবিলে বসা তীব্র তখনও ভ্রুক্ষেপহীন। বাবাকে তো দূর, মেঝেতে ছড়ানো থালার দিকেও আর একটিবারও ফিরে তাকালো না। সে তার মতো ব্যস্ত খাওয়ায়। লুৎফা সংকীর্ণ আদলে পাশে এসে দাঁড়ালেন। কেন এরকম করিস বলতো? বাবা তো রাগ করে না খেয়ে চলে গেলেন। তীব্র খাওয়া শেষে উঠল, মায়ের আঁচলে মুখ মুছতে মুছতে বলল, আমি কি ওনাকে খেতে মানা করেছিলাম? তুই বলতে চেয়েও শ্রান্তের ন্যায় থামলেন লুৎফা। কিছু বলে লাভ নেই, যেখানে সেখানে চুপ থাকা ভালো। তীব্র ফোন চাবি পকেটে ভরে জানালো, আসছি। ভদ্রমহিলা ছেলের যাওয়ার দিকে হতাশ চোখে চেয়ে রইলেন। বক্ষ হাতিয়ে প্রতিবারের ন্যায় হা হুতাশ ব্যতীত কিছুটি মিলল না। করিম শাহের ছোটখাটো চায়ের দোকান। কাল যেখানে বসেছিলেন খোরশেদুল, দোকানের সামনে দুখানা চিকন কাঠের বেঞ্চ পাতা। তীব্র তার দলবল সমেত সকালে চা এখানেই খায়। দু বেঞ্চে 8 জন বসেছে আজ, বাকিরা লেপ্টে ওদের বাইক সমেত। পাশে দাঁড়ানো তীব্র লাল জিপ। গান গাইছে সবাই, ওদের উঁচু কণ্ঠে হাওয়ায় দুলছে। কাঠের উপর বাইকের উপর হাত দিয়ে ঢোল বাজিয়ে তুলেছে সুর, গলার ফুটতো আওয়াজ। আরে আরে, মেয়ে তো গায়া রে, ডিলবি গায়া রে। তালে তালে নড়ছে পায়ের উপর অন্য পা। 2 আঙ্গুলের ফাঁকে জ্বলছে অর্ধ পোড়া সিগারেট। করিম দোকানদার বয়স্ক লোক, অথচ বিনয়ের সাথে শুধালেন, বিট্টু ভাই, চা দেবো? তীব্র বিড়িতে টান বসিয়ে জানালো। সেই সময় প্রচন্ড গতিতে একটা বাইক পাশ কাটালো ওদের। আরোহী ঝড়ের গতিতে হাওর হলো সামনের দিকে। চৈত্র মাসে রাস্তার ধুলো সব উড়ে উঠল বায়ুতে। ওদের গান শেষ, তটস্থ ভঙ্গিতে চাইলো। তীব্র ভ্রু গোছালো, টং থেকে স্বল্প মাথা বের করলো আগন্তুককে দেখে। সাপিনের দিকে চেয়ে বলল, কে ছিল? সে মাথা নাড়ল। চিনি না, দাঁড়া দেখছি। সাফিন মুহূর্তে তার বাইক ছুটালো, সাথে চললো আরো কজন। তীব্রর হাতে তকতকে চায়ের কাপ। এই কাপে করিম শাহ কাউকে চা দেন না, শুধুমাত্র তীব্রর জন্য বরাদ্দ থাকে। উষ্ণ চায়ে পোড়া খাওয়ার ঠোঁট ভিজানোর মধ্যেই লোকটিকে বগল দাবা করে হাজির হলো ওরা। ভদ্রলোকের চেহারায় আতঙ্ক, বিচলিত চোখ মুখ। কি করছেন বুঝতে পারছেন না। এতগুলো তাগড়া যুবকের কবলে পড়ে ঘামছেন খুব। সাফিনের মুঠোয় তার বিন্যস্ত শার্টের কলার। ওকে ছিটকে রাখার মতো তীব্রের সামনে দাঁড় করালো সে। বলল, এই দেখ, এই বেটা। তীব্র ঘাড় ফেরালো, দেখলো একবার, কিছু বলল না। মিরাজ গিয়ে দাঁড়ালো সামনে। কি মামা, কই যাচ্ছিলে এত সেজে গুজে? লোকটি ভীত, মনে হচ্ছে ছেলেগুলো সুবিধের না। আর 10-12 জনের সঙ্গে লড়াইয়ের সাহস তো তার একেবারেই নেই। নরম গলায় জানালো, অফিসে। খুব তাড়া ছিল বুঝি? জি, মানে দেরি হয়ে গেছিল। মুশফিক ভ্রু উঁচায়। এই এলাকায় থাকিস? আগে তো দেখিনি। জি, আসলে আমার শ্বশুর বাড়ি এখানে, নতুন বিয়ে হয়েছে। সবাই সমস্বরে টেনে টেনে বলল। মিরাজ ভদ্রলোকের চিবুক ডান পায়ে ঘুরিয়ে বলল, ওলে ওলে, আমাদের পাড়ার নতুন জামাই। তা জামাই, বেট্টু মাস্তানকে চেনো? লোকটি বিভ্রান্ত হয়ে মাথা নাড়লেন। ও শুধালো, নাম শুনেছো? জর্জি। দেখোনি তাই তো? আচ্ছা দেখাচ্ছি, ওই দেখো। তীব্রর দিক আঙুল তাক করলো মুশফিক। লোকটি অনুসরণ করলেন ইশারা। চায়ের কাপে নিপুণ মনোযোগী তীব্রকে দেখলেন গ্রাসিত লোচনে। দেখেছিস? জি। সালাম দেবে কে? তোর বাপ? লোকটি তৎপর ভয়ে ভয়ে আওড়ালো। আসসালামু আলাইকুম। মিরাজ তুষ্ট গলায় বলল, গুড। উনি ছোট কণ্ঠে শুধালেন, আমি যাব এখন। মুশফিক চোখ পাকায়। যেতে বলেছি তোকে? জি না। শাফিন বলল, শোন, যেখানে বিট্টু থাকে লোকজন সেখানে চোখ তুলে হাঁটে না, উঠতে বসতে সালাম ঠোকে। আর তুই সেখানে জোরে বাইক চালিয়ে যাওয়ার সাহস করেছিস, এটা অন্যায় হয়ে গেল না?
লোকটিকে চোখ দেখে থমকে বলল, হলো না অন্যায়? জজি হলো। মিরাজ বলল, অন্যায় যখন করেছো ভাইয়া, একটা শাস্তি পাবে না তাহলে? আশঙ্কায় মুখ চুপসে গেল ওদের। ধরে নিলেন এতগুলো ছেলের উদম কেলানি খাবেন এবার। মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেললেন, আজ বেঁচে গেলে আর জীবনে ফুল স্পিডে বাইক চালাবেন না। মুশফিক শুনতে দিয়ে বলল, আহ, শাস্তি কেন বলছিস? ও হলো এই এলাকার নতুন জামাই, ওকে তো আমরা আপ্যায়ন করব। কি করব? সবাই একসাথে চেঁচালো, আপ্যায়ন। তারপর তীব্রর দিকে চেয়ে রইল। বিট্টু, এই নতুন জামাইকে কি আপ্যায়ন করা যায় বলতো? বাইকটা ভেঙে দেই। লোকটা ত্রাসিত নয়ন আটকে উঠল। বাইকখানা তার ভারী শখের, শ্বশুরের থেকে হাতিয়ে নেওয়া উপহার। ভেঙে দিলে কষ্ট নিজেই ভেঙে যাবেন। তীব্র এতক্ষণ চুপ ছিল। কাপের আদা মেশানো চা সবটা খালি করে উঠে দাঁড়ালো। ঘাড় ডলতে ডলতে এসে দাঁড়ালো মুখোমুখি। তীক্ষ্ণ দৃষ্টিতে একবার পা থেকে মাথা অবধি দেখল লোকটির। বিলাতি নয়নচোরার অতুষ্ণ চাউনি দেখে ঘাবড়ে গেলেন তিনি। বিট্টু মাস্তার নামটা তার পরিচিত, কিন্তু এই এলাকার নন, তবু শুনেছেন। কিন্তু চোখে দেখলেন এই প্রথম। এমন চমৎকার চেহারা একটা ছেলে যে এত ভয়ানক মাস্তান হতে পারে, প্রথম দেখলে কেউ বিশ্বাস করবে? আচ্ছা, কার মুখ দেখে বেরিয়েছিলেন আজ? কি কুলক্ষণে বাইক স্পিড বাড়িয়েছিলেন? এখন এদের খপ্পর থেকে মুক্ত হবেন কিভাবে? নিচু গলায় অনুনয় করলেন, ভাই আর হবে না, এবারের মতো মাফ করে দিন। তীব্র পা ফাঁকা করে পেছনে 2 হাত বেঁধে দাঁড়ালো। তুষার কণ্ঠে হুকুম ছাড়ল, প্যান্ট খোল। লোকটি ভড়কে গেল। জি? শাফিন তেতে বলল, GHI সব পারে। বিট্টু প্যান্ট খুলতে বলেছে, প্যান্ট খোল শালা। লোকটি পাথর বনে রইল। অসহায় চোখে দেখলো চারপাশ, কত লোক ভিড়েছে। এখন এই ভরা রাস্তায় প্যান্ট খুলতে হবে, তাও শ্বশুর বাড়ির এলাকায়? মিরাজ অধৈর্য হয়ে উঠল। বয়ডার বাচ্চা, কানে শুনিস না? খোল প্যান্ট। লোকটি নিহতের ন্যায় চাইল। আজকে আর নিস্তার নেই। সম্মানের হনন এখানেই লেখা। মন্থর বেগে বেল ছাড়িয়ে প্যান্ট খুলতে তীব্রর পরের হুকুম। শার্ট খোল এবার। অসহায়ের ন্যায় শার্ট আর টাই খুলে প্যান্টের পাশে রাখলেন লোকটি। পরনে স্যান্ডো গেঞ্জি আর হাঁটুর 1 ইঞ্চি ওপরে ছোট প্যান্ট ব্যতীত কিচ্ছু নেই এখন। সবাই হু হা করে হেসে উঠতে লজ্জায় মস্তক ঝোকালেন তিনি। তীব্র তাই হাতে তোলে, স্যান্ডো গেঞ্জির উপর দিয়ে ঝুলিয়ে দেয় ওনার গলাতে। সরে এসে ডাকে, শাফিন। বল দোস্ত। লোকটি চোখ তুলল না। লজ্জায় মাটিতে মিশে যাচ্ছেন উপহাসের শিকার হয়ে। শাফিন কাঁধ পেঁচিয়ে বলল, চলেন দুলাভাই। পুরো চোখ হাসছে, অথচ চিবুক সুদৃঢ়। এসে আগের জায়গায় বসলো। করিম শাহ সবটা নিশ্চুপ দেখলেন। আলগোসে হতাশ দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। মিরাজ আনন্দ চিত্তে বলল, একদম ঠিক হয়েছে। সালার সাহসকে আমাদের সামনে থেকে জোরে বাইক চালাই। তীব্র হাঁ করতে নেয় কিছু বলতে, পূর্বে কানে আসে একটা ছোট্ট প্রফুল্ল কণ্ঠ। ঘাড় বাঁকিয়ে চাইল সে, উত্তর দেওয়া ঠোঁট দুটো থামল। সবাই তাকালো একযোগে। খুঁজে পেল একটি বাচ্চা মুখ। কোকড়া চুলের স্বাস্থ্যবান রাহাত দাঁড়িয়ে, পরনে স্কুলের ইউনিফর্ম, পিঠে ব্যাগ, গলায় ঝুলছে পানির বোতল। হাঁপাচ্ছে সে, ছুটে এসেছে স্পষ্ট। এতক্ষণের কাণ্ড কারখানা সবটা দেখেছেও। গোলগাল মুখের রাজ্যের বিস্ময় পুরোটা ঠিকরে দিচ্ছে তীব্রর চোখ। তীব্র কপাল ভাঁজ করলো। একবার চাইলো বন্ধুদের দিকে, ফিরে শুধালো, তুমি? রাহাতের চটপটি উত্তর। আঙুল উঠিয়ে দেখালো, এই গলিতে থাকে। আচ্ছা, আপনি বুঝি এই এলাকার সেই নাম করে মাস্তান বিট্টু? কাল বাবার মুখে আপনার কত কথা শুনলাম, তারপর থেকে খুব দেখতে ইচ্ছে করছিল আপনাকে। আমার না ভিলেন ভীষণ পছন্দ জানেন, কিন্তু আপনার বর্ণনা শুনে ভেবেছিলাম আপনাকে দেখতে সিনেমার ভিলেনদের মতো হবে। পেট মোটা, কালো বড় বড় দাড়ি মোচ, কিন্তু আপনি তো একদম ঋত্বিক রোশনের মতো। গড়গড়ে ছটপটে ভঙ্গিতে বলে থামলো রাহাত। দম ছাড়লো। মিরাজ ওর ঠোঁট ফাঁকা করে চেয়ে আছে ওর দিকে। বাঘা বাঘা লোক যেখানে তীব্রকে দেখলে ভয় পায়, সেখানে 2 ফুটের বাচ্চার কথায় মাথা ঘুরছে এদের। তীব্র হতবম্ব হলো। রাহাতের শেষ কথাটা হেসে ফেললো এবার। তামাটের ঠোঁট উঠে গেল উঁচুতে। তার লাইফে এমন ঘটনা বিরল। কোনো বাচ্চা আজ অব্দি ধারে কাছেও ঘেঁষেনি বলে হঠাৎই ভীষণ মনে ধরলো রাহাতকে। নিজের পাশের খালি জায়গা দেখিয়ে বলল, বসো। রাহাত উচ্ছ্বাস সমেত বলল এসে, কোন ক্লাসে পড়ো?
তীব্র ছোট জবাব, শুনিনি, গুনিনি। রাহাত কণ্ঠে শৃঙ্খ তুলল। তীব্র আশ্চর্য চোখে চাইল। তার জানা মতে বাচ্চা কাচ্চা মারামারি দেখলে ভয় পায়, পালায়, আর এই ছেলে ভ্রু নাচালো সে। তোমার মারপিট পছন্দ? ভীষণ। আমি তো সারাক্ষণ ফ্রি ফায়ার খেলি, কিন্তু সরাসরি কাউকে মারতে পারি না। উল্টে আমার ক্লাসের ওরা আমাকে মারে। আমার পেটটা একটু বড় তো, তাই ভুঁড়ি ফাটিয়ে দেব বলে ভয় দেখায়। মিরাজ ফিক করে হেসে ফেলল শুনে। মুখ কালো করলো রাহাত, সবেগে নির্ভীক আবদার ছুড়ল। তীব্র হেসে উঠল, বলল, শিখে কি করবে? এবার সবগুলো সশব্দে হাসলো। আরমান বলল, ভাই এটা কে রে? আমাদের মতো হতে চাইছে। সাথে দাঁত কেলিয়ে হাসলো সে। তীব্র ঠোঁট দুটো ছড়িয়ে গেল দুদিক। রাহাতের কোকড়া চুল এলোমেলো করে দিয়ে বলল, বড় হও, শেখাবো। রাহাত খুশি হলো। পরের দফায় চিন্তিত গলায় বলল। মিরাজ দুষ্টুমি করে বলল, তাহলে এক কাজ করো ছোট ভাই, তোমার বোন থাকলে আমাদের কাউকে দুলা ভাই বানিয়ে নাও। যে কোনো একজনকে বানালেই বিট্টুকে পাবে। রাহাত মনোযোগের দৃষ্টিতে দেখলো ওকে। মিথিলার বিয়ে ঠিক হওয়ায় তার মানসপটে এই মুহূর্তে ভাসলো শুধু পুষ্পিতার আনন। অমন শুভ্র প্রতিমার মতো বোনের পাশে এদের ভেবেই কেমন কুচকে এলো চেহারা। সোজা সাপটা বলল, ওরা হো হো করে হাসছিল। কথাটা দপ করে মুছে গেল তা। হতচেনতায় চাইলো গোল গোল চোখে রাহাত ঘাড় বাঁকায় তীব্রর দিকে। চোখে মুখে মুগ্ধতা নিয়ে বলে। বখাটে তীব্রর হাসিটা এবার ঠোঁট ফুঁড়ে বেরিয়ে এলো বাইরে। গা দালালো হাস্যবান, মেলালো সনসন বাতাসে। প্রশ্ন করলো, কি খাবে? করিমকে বলল, চিপস দাও ওকে। মুশফিক আগ বাড়িয়ে বলল, তাহলে একটা বিড়ি খাও, এটা বড়দের খাবার। তীব্র তপ্ত চোখে চাইতে মুখ ছোট করে বলল, সরি। রাহাত উঠে দাঁড়ালো, বলল, হুম। রাহাত সানন্দে হাঁটা ধরল। তীব্রকে তার পছন্দ হয়েছে। কত ভালো লোক। বাবা যে কেন বাড়ি গিয়ে ওসব বলছিলেন, ওর যাওয়া থেকে চোখ এনে মিরাজ হতবাক আওড়ালো। আজকালকার বাচ্চারা কি পাকারে ভাই, মুখের উপর বলে দিল আমাদের ওর বোনের সাথে মানাবে না। সেই ক্ষণে আড্ডা এসে হাজির হলো নাহিদ। তার মুখ বিপরে অমাবস্যা, চোখ দুটো ফোলা। হঠাৎ ওকে দেখে আলোচনা থামলো ওদের। নাহিদ এসে ধীর গতিতে পাশে বসলো তীব্রর। আরমান বলল, কিরে নাহিদ, তুই কি পর্দা নিয়েছিলি? ইদানিং ঠিকঠাক তোকে পাই না কেন? নাহিদ উত্তর দিল না, মাথা নুয়ে বসে রইল। তীব্র ভ্রু কুচকে শুধালো, কি হয়েছে? সে ভীষণ দুঃখ নিয়ে জানালো, মিথিলার বিয়ে ঠিক হয়েছে। তোর এই গার্লফ্রেন্ড? হ্যাঁ। ও। তীব্র নিরুৎসাহিতা দেখে হতাশ হয় নাহিদ। ত্রস্ত ওর হাঁটু আঁকড়ে বলে, বিট্টু, আমি ওকে ভালোবাসি। ওর অন্য জায়গায় বিয়ে হলে মরে যাব রে। তীব্রর বিশেষ প্রতিক্রিয়া হলো না, না পরিবর্তন এলো চেহারার। কাঠখোট্টা জবাব দিল, তাহলে বেঁচে আছিস কেন? আজকেই মর। নাহিদ আহত হয়ে বলল, ভালোবাসি ভাই। নিজের আংটি বেচে ওকে আইফোন কিনে দিয়েছিলাম আমি। আর সেই মেয়ে এখন ইঞ্জিনিয়ার পাত্র পেয়ে আমাকে ছেড়ে দিচ্ছে। মিরাজ খোঁচা মেরে বলল, ঠিক করেছে। তোর মতো বলদার সাথে কে কি করবে? তোর মতো বলদার সাথে থেকে কি করবে? নাহিদ ফুঁসে উঠল, বাজে কথা বলবি না মিরাজ। পরপর কণ্ঠ নামিয়ে তীব্রকে অনুরোধ করলো, কিছু একটা কর দোস্ত। ফোন কর ওকে। নাহিদ মুখশ্রীর অন্ধকার করে জানালো, কিভাবে করব? সব জায়গা থেকেই তো ব্লক করে দিয়েছে। নির্বোধ। অন্য ফোন নেই? মুশফিক সিও ফোন এগিয়ে দিল। আমারটা থেকে দে। হাতে নিল নাহিদ। মিথিলার নম্বর তুলে ডায়াল করলো। রিং হলো দুবার। রিসিভ হতে ভেসে আসলো আওয়াজ, হ্যালো, কে বলছেন? নাহিদ ধৈর্যহীন বলতে গেলে আমি নাহি। প্রতিমধ্যে চেতে উঠল মিথিলা, কতবার ফোন করেছো? এতটুকু লজ্জাও নেই তোমার? নাহিদের আবেদন,
কথা শোনো প্লিজ। চুপ, আর কখনো ফোন করবে না বলে দিলাম, ছ্যাঁচড়া কোথাকার। মুখের ওপর কল কাটল মিথিলা। বারের মতো মন ভেঙে আসে নাহিদের। মান ভুলে আবার ডায়াল করতে ব্যস্ত শোনালো। বুঝলো এই নম্বরটা পৌঁছে গিয়েছে মিথিলার ব্লক লিস্টের আঙিনায়। নাহিদের আবেগপ্রবণ চোখ ভিজে উঠল, কোটরে চিকচিক করলো অশ্রু। তীব্র বিরক্তি গলায় বলল, এই মানুষের মতো কাঁদবি না তো। কি করব তাহলে? শুনলি তো ওর কথা। আজ আমি বেকার, তাই বলে ভবিষ্যতে কি কিছুই করব না? ও আমায় ছেড়ে যেতে পারলো? এতদিনের সম্পর্ক একবার ভাবলো না